মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট লেখক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক হিরণ। মাহবুব ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনার কবিতা দিয়ে শুরু করব। তোমার দাবটে মানে কবিতার বই তো ছিল, এখন খুঁজবো। এখন এই মানে তুমি এটা করাতে আরো কিছু লোক তালাশ করতেছে এখন যে আমরা ইন্টারভিউ নিব। শুনেন, আপনাদের এই যে জীবনভর সংস্কৃতির সাথে লেগে থাকা, বুঝছেন, এইগুলো আমাদের মতো কিংবা আমাদের পরের প্রজন্ম যারা, এরা আপনাদের কথা শুনে উজ্জীবিত হবে, ঐতিহ্য সম্পর্কে জানবে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে এই করণীয় নির্ধারণ করতে সহায়ক হয়। না, সেটা ঠিক আছে, কিন্তু এত দ্রুত বেগে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোনো বিষয়গুলো সেভাবে থাকবে কিনা সেটা একটা বিষয় আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তুমি কবিতা শুনতে চাইছো, আমি বই পেয়েছি কিন্তু আমি দেখিনি, আমি প্রথম থেকেই কয়েকটা পড়ি। হ্যাঁ, দেখো তোমার মানে আমি কোনো সিলেক্ট করার সময় পাইনি, দু চারটা পড়ে নিব ইনশাল্লাহ। এই কবিতার বইয়ের নাম হলো এক রতি জ্যোৎস্না। দেখা যাচ্ছে? এই দেখা যাচ্ছে। এখানে প্রথম কবিতা হলো সহাবস্থানের উঁচু মিনার। যদি এমন হতো মাহাথির এখন আমেরিকার প্রেসিডেন্ট হতেন, নেলসন ম্যান্ডেলা হতেন জাতিসংঘের রাহবার, গর্বাচেভ হতেন রাশিয়ার কর্ণধার, চাটুকার ব্লেয়ারকে ঘাড় ধাক্কা দিয়ে মার্গারেট থেচারি হতেন ব্রিটেনের নেত্রী, আমাদের নেতৃদ্বয় যদি পরিবার পরিজন নিয়ে এতটা না ভাবতেন, বরং তারা যদি স্বামীর আদর্শে উজ্জীবিত হতেন, উদ্ভাসিত হতেন, তাহলেই তো আমরা বেঁচে যেতাম। বাঙালির স্বামী ভক্তি তো হিমালয়ের উচ্চতার মতো, কিন্তু একালে এসে এই বোধ থমকে দাঁড়ালো কেন? নেতৃদ্বয় স্বামী পরায়ণ হলে এখানে গবেষণার ফুল ফুটতো, এখানে খাল কাটা হতো, পানির প্রবাহে জীবন স্পন্দিত হতো, সহাবস্থানের উঁচু মিনারটি বহুদূর মহাদেশ থেকে চোখে পড়তো। এটা একটা ছোট্ট কবিতা। বাহ, চমৎকার। এই কবিতার শিরোনাম হলো ব্রুস লি ও কুর্নিকোভা। একসময় এই বাগানে কামহীন প্রেমের শতদল ফুটে থাকতো, এখন এই লণ্ডভণ্ড জনপদে বটবৃক্ষের মতো মাথা উঁচু করে থাকে প্রেমহীন কামই যেন। রিক্সারোহী ভালো লাগার পাত্র পাত্রী পাশাপাশি এসে মনে মন ছোঁয় কিন্তু গায়ে গা ছোঁয় না, কথা বলে কিন্তু চোখাচোখি হয় না। পাত্রী দিগন্তে তাকালে পাত্র তখন ধান খেতে ঢেউ খেলা দেখতো, ঠিক যেন পথে হলো দেবীর সুচিত্রা উত্তমের মতো। এটা অনেক আগের পথে হলো দেরি একটা মানে পশ্চিম বাংলার একটা সিনেমার নাম আর কি। তো সেই সিনেমার দৃশ্যটা ছিল যে পাত্রী যখন মানে নায়িকা যখন এদিকে তাকায় তখন নায়ক ওইদিকে দিগন্তে তাকিয়ে থাকে, আবার পাত্র যখন এদিকে তাকায় নায়িকা আরেক দিকে তাকিয়ে থাকে, মানে চোখাচোখি মুখোমুখি হয় না। মানে এই ধরনের একটা সুন্দর বিষয় ছিল এককালে, সে কথাই বলছি আর কি। অথচ এখন হুডহীন রিক্সায় বসে ওরা আদিম প্রেমের পসরা সাজায়, নীলাব্র নেত্রে নয়, ওদের তৃষ্ণাত্র নেত্র থাকে কামজ বাহুতে বাহুতে, যৌবন দীপ্ত অঙ্গের পরতে পরতে। ওদের চোখ এখন ফরহাদের মতো প্রেমিকের দিকে নয়, ব্রুসলির মতো সুঠাম দেহির দিকে, অথবা কুর্নিকোভা ও জেনিফার লোপেজের মতো উদ্ভিন্না ভ্রষ্টার দিকে। এগুলো সব আধুনিক নাম, এগুলো তুমি জানো, এবং এগুলো এক সময় এদের নাম নিয়ে ছেলেরা আলোচিত এবং আমাদের পাঠকরা এইসবের সাথে পরিচিত। হ্যাঁ, এবার আমি চলে এসেছি একেবারে আমাদের কিচেনে।
অবলা ছাঁকনি, ওই যে চা পাতার ছাঁকনি থাকে না, চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছাঁকনিটা চোখে পড়লেই মনটা আমার হৃদয়ের মাঝে লুকায়। ছোট্ট ছাঁকনিটা নিজের বুকে আবর্জনা ধরে রাখে এবং এক পাশে চুপচাপ পড়ে থাকে। অমৃতের মতো অমল ধমল পানীয় নিয়ে ললনা ছোটে ডাইনিং টেবিলে। সাঁঝ যায়, নিশি যায়, ছাঁকনিটা অবলার মতো আঁধারের মাঝে নিঃশব্দে পড়ে থাকে। আরশোলা টিকটিকিরা ঘুরে ফিরে দেখে আর একটু আধটু খুনসুটি করে। রাত পোহায়, বুয়া আসে। এই বুয়া শব্দটা আমাদের গৃহকর্মী আর কি, বুয়া। গৃহকর্মী, রাত জানি। পোহায়, হ্যাঁ, রাত পোহায়, বুয়া আসে, ছাঁকনির পা ধরে ডাস্টবিনের কিনারে উঠলে ফেলে সকল অনাদর। ছাঁকনিটা আবার পরিচ্ছন্ন হয়, আবার সে আবর্জনা ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত করে। বাহ, চমৎকার। অনেক জিনিস থাকে আমাদের, আমরা দেখেও দেখি না। এই যে ছাঁকনির দিকে কি আমরা তাকাই, ছাঁকনিটা কত কত বড় একটা কাজ করে, তাই না? তো আমরা ছাঁকনির দিকে তো তাকাই না। এটার মধ্যে একটা ফিলোসফি আছে, পিন, সেফটি পিন, কত ছোট ছোট জিনিস আমাদের কাজে লাগে, কিন্তু আমরা এগুলোকে কোনো মূল্য। যদি পরিচ্ছন্ন না রাখে তাহলে হেলথ এন্ড সেফটির ম্যাটার আমাদের জীবনের সাথে জড়িত। ইম্পর্টেন্ট যে আবার সে আবর্জনা ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত করে, এটাই হলো বড় কথা আর কি। মিলনের সেতু বন্ধ এই কবিতার নাম। আটলান্টিকের কথা যখন মনে হয় প্রশান্ত মহাসাগরের কথা। আহা, সে নোনা স্বাদ কোথায় খুঁজে পাবো আমি? নোনা স্বাদের তৃষ্ণায় আপন ঘোড়া কত স্থানে পাড়ি জমিয়েছে, কত স্থানে মুখ লুকিয়েছে, কিন্তু কোথায় সেই উন্মাতাল করা লোনা স্বাদ? অবশেষে পেয়েছি তোমার অতলান্ত লালিত অঙ্গে। কি করে তুমি আটলান্টিকের অমৃত স্বাদ ধরে রাখো এই লাল মরিচের মতো নান্দনিকে? কি করে তুমি প্রশান্ত সাগরকে ধরে রাখো ক্ষুদ্রতর এক অবলা মাংসপিণ্ডে? শক্তিহীন, সামর্থ্যহীন ওই বস্তুটি পৃথিবীতে শুধু ঝড় তুলে, যে ঝড় মিলনের সেতু বন্ধ, যে ঝড় স্বস্তির রেখা বন্ধ, এইটুকুই মিলনের সেতু বন্ধ। এগুলো খুব সুন্দর হয়েছে। আপনি যখন কবিতা লিখতেন তখন আপনাদের সাথে আপনাদের একেবারে সমবয়সী যারা ছিল এদের দুই একজনের কথা বলুন, কারা ছিল? আমাদের সময় তো ওই যে সিলেটের মুখী চৌধুরী, তুমি চেনো কিনা? মুখী চৌধুরী ভাই আমাদের অনেক সিনিয়র। আমার খুব বেশি সিনিয়র না, প্রায় কাছাকাছি বা একটু বেশি হবে। হ্যাঁ, তারপরে ধরো কাজী রোজি, যিনি এমপি ছিলেন এক সময়, বেশ বড় কবি ছিলেন আর কি। তারপরে যাদের সঙ্গে আমি খুব নিকটে কাজ করেছি সেই ধরনের, মানে আমরা মিনিস্ট্রি অফ ইনফরমেশনে যখন চাকরি করি তখন কিন্তু বেশ কয়জনই, যেমন আব্দুস সাত্তার, উনি শুধু কবি ছিলেন না, উনি গবেষক ছিলেন। পার্বত্য চট্টগ্রামের উপরে ওনার অনেক কাজ আছে ইংরেজি বাংলায়। হ্যাঁ, তো উনি বেশ বড় কবি। মৌলিক কবিতা। মৌলিক একজন সিলেটের একজন ছিল, আমার বাসায় আসতেন, আমার একটু বড়, সিলেটের খুব নাম করা কবি। হ্যাঁ জি, দিলওয়ারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দিলওয়ার ভাই কথা। হ্যাঁ, অনেক সুন্দর কবিতা লিখতেন, অনেক। আমার বাসায় আসতেন, আমার বাসায় যথেষ্ট আড্ডা হতো। আমার বাসাটা সবসময় ওই ড্রয়িং রুমটা খোলাই থাকতো বলতে গেলে আর কি। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে ওটা এক ধরনের কি বলা যাবে, মানে ওটা একটা আড্ডাখানাই ছিল, মানে সবার তখন তো ছিল। আপনার দেলোয়ার সাহেবের ছেলেও আসতো, ও তো অনেকদিন ধরে ওর সঙ্গে দেখা হয় না, কিশোর এরকম নাম। হ্যাঁ, কিশোর ইবনে দেলোয়ার। ও মারা গেছে না? আচ্ছা আচ্ছা, ওর বাবা মারা গেছে এটা আমার মনে আছে। ওই ঢাকায় এলে তো মানে আমার বাসায় আসতেন বা থাকতেন, আবার চলে যেতেন, বলে বিভিন্ন জায়গায় যেতেন, কোনো এক জায়গায় বসে থাকতেন না। আসলে কয়েকজনের সঙ্গে দেখা টেকা করে। আমার বাসাটা তখন উনি যখন আসতেন আমার মনে পড়ে, ওটা তখন আমার আরামবাগে ছিল।
ওই ইডেন কলেজের মানে পিছনের দিকে আর কি। মাহবুব ভাই, কবি জি। আফজাল চৌধুরীর সাথে আপনার ঘনিষ্ঠতা ছিল, তার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে? আমরা ওই যে বাংলা সাহিত্য পরিষদে রেগুলার আমাদের মিটিং হতো, এবং ওখানে যে কাজটা মানে আমার উপর কিছুটা ছিল সেটা হলো যে টাকা পয়সা সংগ্রহ করা এবং কবিদের কাছ থেকে, বড় কবিদের কাছ থেকে ছোট কবিদেরকে একটু শেখানো কিভাবে কবিতা হয়, ছন্দ, প্রকরণ, এটা সেটা, কবিতা যে ব্যাকরণ, তাই না, কবিতার নান্দনিকতা, কবিতার স্বদেশ, কবিতার বিদেশ, মানে কবিতা কবিতা শেখানো। তো সেটা আমার খুব মনে আছে যে আমরা অন্যদের কথা আমি বাদ দিয়ে তিনজনের কথা আমি খুব করে বলবো, এরা বেশি মানে অনেক সময় দিয়েছেন, অনেক সময়। সবাই খুব ব্যস্ত, মানে আফজাল চৌধুরী তো কলেজের প্রফেসর ছিলেন, তাই না? জি জি। তো এবং আসতেন আব্দুল মান্নান সৈয়দ, উনিও জগন্নাথ কলেজের বাংলার প্রফেসর ছিলেন। তারপরে আমাদের শাহাবুদ্দিন ভাই, বা কবি, কবি সাহিত্যিক, মানে অনেক কিছু, সমালোচক। তিনি শুধু নজরুলের উপরে উনি যদ্দূর মনে পড়ে আমার 11টা বই লিখেছেন, বা তারও বেশি হবে। আমার একটু স্মৃতি কিছুটা ইয়ে হয়ে যায়, তার মধ্যে একটা আমি ছেড়েছিলাম। শুধু কবি নজরুলের উপরে, কবি নজরুলের উপরে 11টা বেশ মোটা মোটা বই উনি লিখেছেন। তো এই তিনজন মানে এক একজন এক এক সপ্তাহে এসে, সপ্তাহে আমাদের চারজন শিক্ষক লাগতো আর কি, কবিতা বা সাহিত্য শেখানোর জন্য। না শেখালে এখন তো আর শেখানোর কেউ নাই, তাই না? এখন আর কেউ সময় দিয়ে আপনাকে শিখাবে সেই সুযোগ কারণে সবার এখন অনেক টাকা দরকার। আমি যে সময়ের কথা বলছি তখন অনেক টাকা লাগতো না। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের তারা অনেক টাকার জন্য এই যে আনন্দটা, শেখানোর আনন্দ থেকে বঞ্চিত হতেন না। হ্যাঁ, ওই সময়টা হয়তো শুধু কবি না, তখন মানুষের মাঝে এতটা খাই মানসিকতা ছিল না। বৃদ্ধ হ্যাঁ। তো আফজাল চৌধুরী ভাই তো কবিতা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন। ওনার কবিতার মধ্যে মানে দিন ছিল, দেশ ছিল, তাই না, বিশেষ করে মানবিকতা, সত্য, তাই না, মানুষ হবার বিষয়গুলো, মানে হ্যাঁ, এগুলো কিভাবে একজন মানুষ হবে। ইকবাল বলেছেন না যে মানে মর্দে মুমিন হবে, তাই না? ইকবাল নিয়ে অনেক চর্চা, একজন মর্দে মুমিনই ছিলেন, আমরা তাকে বিশ্বাসী কবি কণ্ঠ বলেই ডাকতাম। জি জি। ওনার বন্ধু ছিল ওমর আলী, যিনি জসিমউদ্দিনের মতো কবিতা লিখে খুব মানে খ্যাতিমান হয়েছেন। ওনার সঙ্গে মাসে একবার দুবার আমার দেখা হয়ে যেত বাংলা সাহিত্য পরিষদে, যেটা চালাতেন আব্দুল মান্নান তালিব সাহেব। উনি একজন বিশিষ্ট আলেম ছিলেন, তুমি জানো যে উনি মৌলানা মওদুদীর মানে পিএস ছিলেন এক সময়। আব্দুল মান্নান তালিব সাহেব, উনি পশ্চিম বাংলার লোক ছিলেন, 1946-47 দিকে বাংলাদেশে এসেছিলেন। তার আগে উনি ওই ইন্ডিয়ায় গিয়ে বহু বছর ওনার পিএস ছিলেন। প্রথমে পিএ ছিলেন, পরে পিএস হয়েছিলেন, পরে উনি চলে এসেছিলেন বাংলাদেশে আর কি। যাই হোক, উনি এই যে বাংলা সাহিত্য পরিষদ ওনারই করা, মৌলানা মওদুদীকে উনি ভালোবেসে ফেলেছিলেন আর কি। ওনার লেখা পড়ে টড়ে, কলকাতায় ওনার লেখা পড়ে টড়ে উনি একদম পাগল হয়ে গেছিলেন। মানে বাবা মাকে না বলে একেবারেই টাকা পয়সা জোগাড় করে ট্রেনে চলে গেছিলেন আর কি, লাহোরে, মানে 9 10-এ পড়ার সময়। মৌলানা মওদুদীকে বুঝতে হলে তো ভিতরে মাল থাকতে হয়। তারপরে উনি চলে আসছেন, আর ইন্ডিয়া না গিয়ে বাংলাদেশেই চলে আসছেন। ওনার আত্মীয় স্বজনরা পশ্চিম বাংলায় ছিল। এক সময় মৌলানা আব্দুর রহিমের পরে ওনাকেই আমরা খুব শ্রদ্ধা করতাম। উনি বড় আলেম ছিলেন, বড় গবেষক ছিলেন, হ্যাঁ, এবং কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। আমাদেরকে উনিও শিখাতেন। উনি বলতে গেলে আমাদের একদম সরাসরি শিক্ষক আব্দুল মান্নান তালিব সাহেব। আমাদের অনেকে যারা আমরা যাদের মনে করো যে যাদের বয়স 70 ঊর্ধ্ব,
এখন যাদের বয়স 70 ঊর্ধ্ব আর কি। তো ওইভাবেই ওনার সঙ্গে পরিচয়। এবং আমরা যখন ওই যে বাংলা 1400 সাল জাতীয় উদযাপন কমিটি করলাম, তখন ওনাকে মানে কবি আল মাহমুদকে প্রেসিডেন্ট করা হয়েছিল। 501 জন ছিল মেম্বার, সবাই উচ্চশিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং সারা দেশের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সবাইকে নিয়েই মানে এটা করা হয়েছিল যে বাংলা ভাষা এবং সাহিত্যের দিকে আমরা নজর দিব। এটাকে সেলিব্রেট করার জন্যই বাংলা 1400 সাল গড়া হয়েছিল। সবাই মিলে কি কোনো স্মারক বের করেছে? হ্যাঁ, ওগুলো আমার কাছে এখন নাই। তুমি ঢাকায় এলে আমি তার আগে আমি জোগাড় টোগাড় করে রাখবো, কিছুটা সম্ভব হবে আমার মনে হয়। উনি ছিলেন সহসভাপতি। আরেকজন সভাপতি ছিলেন, তুমি চিনো, ইঞ্জিনিয়ার আমাদের আরিফুল হক ভাই, নাট্যকার এবং চলচ্চিত্র স্বজন। আর আফজাল চৌধুরী, এনারা দুজন ছিলেন হলো সহসভাপতি। আমি ছিলাম ওই যে আর কি নাটের গুরু বলে না, সাধারণ সম্পাদক। মানে আমাকে সবকিছু করতে হতো আর কি। তখন ওনারা আমাদের চেয়ে একটু বয়স, এবং মানে যারা সত্যিকার অর্থে বাংলা ভাষা ও সাহিত্যের নায়ক ছিলেন তখনকার সময়, সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ করে 501 জনকে নিয়ে আমরা 1 বছর ব্যাপী অনুষ্ঠান করেছি। অনেক কাজ আমরা করেছি। বিরাট আয়োজন ছিল, বিশাল আয়োজন ছিল। তখন আমাদের যৌবন ছিল। আজ থেকে মনে করো 30 বছর আগে প্রেস ক্লাব, শিশু একবার যতগুলো শহরের মাঝখানে যতগুলো হল ছিল সবগুলো আমরা মানে ইয়ে করে নিয়েছিলাম। পুরো বছর ধরে আমরা অনুষ্ঠান করেছি। মানে আমরা একটা নজরুলের ফটো 10,000 কপি ছেপেছিলাম, ওই টুপিওয়ালা নজরুল, তুমি দেখছো মনে হয়। পরবর্তী সময়ে টুপিওয়ালা নজরুলটাই সারা বাংলাদেশে আমরা মমিনুদ্দিন খালেদ এটা করে দিয়েছিল। আমি তাকে স্মরণ করছি এই সময়, শিল্পী মমিনুদ্দিন খালেদ। তখন সে একেবারে ছোট ছিল, এখন সেও তো দাঁড়িয়ে মানে পেকে গেছে, তারও তোমার মতো বয়স হবে এখন আর কি। হ্যাঁ, স্বনামধন্য একজন শিল্পী। বাঁশিওয়ালা নজরুল, তারপরে সৈনিক নজরুল, গানের নজরুল, কিন্তু টুপিওয়ালা নজরুল সেভাবে পরিচিত ছিল না, বা সেভাবে তো আমরা ওটা করেছিলাম। 10,000 ছেপে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি, সারা বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মাঝে করে। ওটা একটা বড় কাজ হয়েছিল। আমার এখন মনে পড়ে যে শিশু একাডেমিতে আমরা নজরুলের জন্য মানে যে অনুষ্ঠানটা করেছিলাম, মানে হল তো হল, শিশু একাডেমি তুমি দেখছো তো, বিশাল একটা আঙ্গিনা, বড় একটা আঙ্গিনা। এই আঙ্গিনা ভরে গিয়েছিল। মানে মেয়েদেরকে আমরা আহ্বান করেছিলাম প্রথম আর কি, মহিলারা বাচ্চাদেরকে নিয়ে আসবে, বাচ্চারা গান গাবে। প্রত্যেক স্কুল থেকে আমরা সংগ্রহ করেছিলাম। একটা দারুণ মানে একটা মেলা বসে গেছিল আর কি, বিশাল আয়োজন ছিল। এবং এটা করেছিলেন কে? আরিফুল হক ভাই। আরিফুল হক ভাই দায়িত্বে ছিল এই অনুষ্ঠানটা করা। আরিফুল হক ভাই যে মানে গানেরও লোক সেটা আমরা জানতাম না। সেদিন উনি গানও গিয়েছিলেন, নজরুলের গানও গিয়েছিলেন। এবং উনি সেদিন আমাদেরকে বলেছিলেন যে কলকাতায় তো আমার পরিচয় ছিল, আমি গায়ক, নজরুলের গায়ক ছিলাম আমি। ঢাকায় এসে হয়ে গেলাম আমি নাট্যকার, চলচ্চিত্রকার। এগুলো এক একটা সময় এক একটা পরিচয় হয়ে যায় মানুষের, তাই না? এখন উনি কানাডায় আছেন। নাটকে এবং চলচ্চিত্রে তো তিনি সফল ছিলেন, সফল। জি 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 জি, অসম্ভব সফল ছিলেন। রচনা করেছেন, তাতে আমাদের সমাজের একটা দর্পণ হিসেবে দেখা যেত। তার নাটকগুলো পড়ে মনে হয়েছে তিনি আমাদের তাহজিব তামাদ্দুন সহ মানে আমাদের সমাজের চরিত্রটা তুলে আনতে পেরেছিলেন। জি জি। আরিফুল হক ভাই যখন ঢাকা আসেন তখন উনি মানে লেফট ওরিয়েন্টেড ছিলেন। ঢাকায় এসে উনি ধীরে ধীরে টু রাইট ওরিয়েন্টেড, বিশেষ করে ওই যে নাটকে যারা একটু ইসলামপন্থী ছিলেন, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে উনি ফুল প্রফেসর ছিলেন। নুরুল মোমেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একজন প্রফেসর ছিলেন, ল এর প্রফেসর ছিলেন, খুব নাম করা।
মানে পাকিস্তান আমলেই তিনি 100টা নাটক লিখেছিলেন এবং সেগুলো রেডিও বাংলাদেশ বা ওই নাটকগুলো বহু বছর বহুবার এগুলো মানে মানে প্রচারিত হয়েছে। আরিফুল হক ভাই শেষে তো এমন হলেন যে বজনিয়া যখন যুদ্ধ হয় উনি অজেয় বজনিয়া নামে একটা নাটক, সেই নাটকের মধ্যে ওই মানে বর্তমান যে টেকনিক সেটাও ছিল, এটা একটা অন্য ধরনের এক্সপেরিমেন্ট ছিল। মর্ম বেদনাটা ধ্বনিত হয়েছিল, উচ্চকিত হয়েছিল, এবং সেটা আমরা লন্ডনও দিয়েছিলাম, সব জায়গায়। মানে এত সুন্দর একটা উনি করেছিলেন অনেক কষ্ট করে অজয় বজনিয়া। তুমি শুনে খুশি হবা যে দিলীপ কুমার ঢাকায় আসছিল ওই সময়। দিলীপ কুমার, ভারতের দিলীপ কুমার, ওনার বাংলা নামটা আমার এই মুহূর্তে মনে নাই। তো আমরা এটা ওনাকে প্রেজেন্ট করেছিলাম অজয় বজনিয়াটা। উনি দেখে আমাদের সামনে এই যে ইয়েতে আর কি হোটেল সোনারগাঁয়ে কয়েকদিন ছিলেন ঢাকায় এসে ওই সময়টাতে দিলীপ কুমার। তো উনি একেবারে কাঁদতেছিলেন, রুমাল ভিজে গেছিল ওনার ওটা দেখে, বলে যে কি একটা অবস্থা। কবি আফজাল চৌধুরীর কথা বলছিলেন, আফজাল চৌধুরী কবি আফজাল চৌধুরীকে না, কবি আফজাল চৌধুরীর কবিতাটা ছিল, ওনাকে সবাই শ্রদ্ধা করতে এই জন্য যে উনি সমিল কবিতা লিখতেন এবং ওনার এইগুলো ছিল অনেকটাই ক্লাসিক ধরনের। মানে যেমন ধরো যে শেক্সপিয়ারের নাটকগুলোকে আমরা কি বলি, ক্লাসিক নাটক বলি, বা এগুলো মানে ব্যাকরণ সমৃদ্ধ, তাই না? ব্যাকরণ সমৃদ্ধ একটা এটা ছিল। তো মানে উনি একজন সফল লোক ছিলেন, যেমন আমাদের মেঘনাদ বধ কাব্যের যেমন ধরো কবি। তো ওনার মতো উনি এক্সপেরিমেন্ট করেছেন এবং সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, আলোড়িত হয়েছে। দীর্ঘ লাইন, আবার ছোট লাইন, মানে আবার মাঝে মানে এই এক্সপেরিমেন্টটা এটা বোঝা যেত যে তিনি উচ্চশিক্ষিত, মানে ইংরেজি জানা, ইংরেজি সাহিত্য জানা, ইংরেজ কবিদের কাব্যগুলো যিনি একদম হজম করেছেন, এই ধরনের বায়রন বা এই যারা যারা আছে আর কি, ওনার এক্সপেরিমেন্টটা ছিল দারুণ। উনি সিলেটে বেশি দিন অবস্থান করেছেন। যদি সিলেটে বেশি দিন অবস্থান না করে উনি যদি ঢাকায় অবস্থান করতেন, আমার বিশ্বাস যে উনি আরো অনেক উপরে বা অনেক বেশি উনি আলোচিত হতেন। ওনাকে লোকজন অনেক স্মরণ করত, একজন ক্লাসিক কবি হিসেবে, একজন মানে একদম গ্রামাটিক্যালি কারেক্ট কবি হিসেবে তাকে এখনো সবাই স্মরণ করে। ওনার ওই মানে যারা ইংলিশ লিটারেচার পড়ে বা যারা বাংলা লিটারেচার পড়ে, বাংলা ভাষা সাহিত্য পড়ে, ওনার কিছু বই খুব ভালো করে জানে। এখন যেহেতু আবার অন্য কথা বলতে হয়, যেহেতু গত 15 বছর এমন একটা সরকার ছিল যারা আবার আফজল চৌধুরী বা আব্দুল মান্নান সৈয়দ বা কবি ফররুখ আহমদ, এদের নাম শুনলে ওদের সেভাবে ওরা শ্রদ্ধা করতো না। আমি সফটলি বললাম আর কি, সেভাবে তারা শ্রদ্ধা করতো না। এই জন্য আমাদের কারিকুলামে বা আমাদের সিলেবাসে এদের কবিতাগুলো সেভাবে আসেনি। এটা খুব একটা দুঃখ এবং বেদনার কথা। আমি তোমাকে এইটুকু বলবো যে আফজল চৌধুরী কতটা বড় সেটা আমি বলতে পারবো না, সে মাফ করার মানুষ আমি না, কিন্তু উনি অনেক কাল জীবিত থাকবেন, ওনার জিনিসটা নষ্ট হবে না। একেবারে আলাদা, একেবারে পৃথক, একেবারে ওটা 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 তুমি নিশ্চয়ই পড়েছো, ওটা পড়লেই ওটাকে আলাদা করে রাখতে হবে তোমাকে, না পড়লো যে না এটা তো একটা আলাদা বিষয়, একটা পৃথক বিষয়, এখানকার একটা আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি ওই যে একজন নাট্যকারের কথা বলতে পারিনি, আসকার ইবনে শাইখ, তুমি নিশ্চয়ই চিনো। আমরা কিছুদিন আগে আসকার ইবনে শাইখের নামে আমরা মাহবুব মুকুলকে পুরস্কার দিয়েছিলাম, আসকার ইবনে শাইখের নামে। তো উনি মানে ধরো যে 50 বা 60-এর দশকেই উনি 100 বই লিখেছেন, কল্পনা করা যায়। 2 বাংলায় কিন্তু ওনার নাটকগুলো হয়েছে। ইবনে শাইখের কথা আমি মানে ওনার সঙ্গে অনেক মিশেছি, এই জন্য প্রয়াস ছিল যে আমাদের সাহিত্য, আমাদের ঐতিহ্য
হ্যাঁ, আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য, যেগুলো নানা কারণে হারিয়ে গেছে, অন্যরা গোপন করে আমাদের ক্ষতি আমরাই করেছি। যত্ন ভাবনা নেই নাই, আমরা ওগুলো প্রচার এবং প্রকাশে ভূমিকা রাখি নাই, তাহলে তো হারিয়ে যাবে। এটাই তো বাস্তবতা। আমাদের দেশে এখন আমি কি বলবো, হাজার হাজার না বোধহয় লাখের উপর হয়ে যাবে মাদ্রাসা, কিন্তু কোথাও তো আসকার ইবনে শাইখকে কেউ চেনে না। চিনবে কেমন করে? জানাতে হবে তো। আসকার ইবনে শাইখ আর আব্দুল মোমেন, হ্যাঁ, এই দুইজন ছিলেন এক সময়কার নেতা। মানে 50 দশক 40 দশক থেকে ওনারা কাজ করছেন। 40 দশক, 50 দশক, 60-এর দশক, 70 দশকে তখন ওনারা অনেকটাই বয়স্ক হয়ে গেছে নাকি। তারপরে আমাদের আরিফুল হক সাহেবরা এলেন। আব্দুল মান্নান সৈয়দের কথা বলতে গেলে একটা ভিন্ন ধরনের কথা আমাকে বলতে হবে। আমাকে সবসময় বলতেন, মাহবুব ভাই আপনি আমাকে পছন্দ করেন না, আমার লম্বা চুল, তারপরে আমার নামটা আবার আব্দুল মান্নান সৈয়দ আমি পিছনে রেখেছি। তো আমাকে খুব বলতেন যে আমি কিন্তু মাহবুব ভাই মুসলমান। আমি বললাম আপনাকে কি আমরা অমুসলমান বলছি? বলছে না, আপনারা তো আমি একটু রঙিন জামা টামা গায়ে দেই, তারপরে একটু ভিন্ন ধরনের প্যান্ট পরি, লম্বা চুল রাখি, এটা সেটা। কিন্তু জানেন আমরা কিন্তু কি বলবো, আমরা ওই যে মানে মুহাজির, আমরা মুহাজির হয়ে উনি বলতেন যে, ওনার ভাষায় বলছি, যে ওনার আব্বা খুব ইসলামপন্থী লোক ছিলেন, আব্দুল মান্নান সৈয়দের ফাদার। তো ওনারা ওই পশ্চিম বাংলা থেকে করে আর কি হিজরত বলতে পারেন, হিজরত করে চলে আসলো মুহাজির। ওনারা হিজরত করে, তুমি সুন্দর সুন্দর একটা কথা বলেছো, যে হিজরত করে ওই 1946-এ পাকিস্তান হওয়ার আগে যে ঘটনাটা ঘটে, এখান থেকে সনাতন ধর্মের লোকেরা চলে গেল, আবার ওখান থেকে মানে বনেদি মুসলমানরা এলো, তাই না? গরিব মুসলমানরা কম এসছে, এবং বনেদি মুসলমানদের মধ্যে এই ঢাকা শহরে মনে করো আমি তো অন্তত 100 ফ্যামিলিকে চিনি, যারা যারা সত্যি সত্যি, এটা বলতে আমার দ্বিধা নেই, ঢাকার মধ্য এলাকায় যাদের বড় বড় বাসা, যারা আসলে বুনিয়াদি ফ্যামিলির, হ্যাঁ, তারা এসছেন, তারাই কিন্তু আমাদের এখানে বাংলা ভাষা ও সাহিত্যের বুনিয়াদ রচনা করেছে। একথা বলতে আমার এই কথাটা কেউ বলে না, একদম দ্বিধা নাই। আমরা করতে পারি না, কিন্তু মেধা দিয়েছে, এমনকি অর্থ টাকা পয়সা খরচ করেছে আমাদের সংস্কৃতির বিকাশে, তাদের অবদান কিন্তু অনেক অনেক। এটা হয়তো তুমি জানো বলে, কিন্তু এই কথাটা মানে তোমার চেয়ে যারা ছোট তারা বলবে মাহবুব ভাই এটা নতুন কথা বলছেন। না, নতুন কথা বলছি না, এটা সত্য। কিন্তু এটা কেউ লেখেনি, এটা বাংলা একাডেমিতে কেউ বসে লেখেনি, এটা কোনো ডিকশনারিতে নাই এইসব কথাগুলো, হ্যাঁ, কোনো বইতে এগুলো লেখা নাই। আব্দুল মান্নান সৈয়দের কথা এখানে শেষ করব। আব্দুল মান্নান সৈয়দ মানে মানে চিন্তায়, চেতনায়, দৃষ্টিভঙ্গিতে একজন ভালো মুসলিম ছিলেন। বহিরাঙ্গে বাহ্যিক ভাবে ওনার একটা আধুনিক বিষয় ছিল, আধুনিক বিষয় ছিল। এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিন্তু ওনারা দুইজন শুরু করেছিলেন, আব্দুল্লাহ আবু সাইদ সাহেব এবং আব্দুল মান্নান সৈয়দ, দুইজনেই কিন্তু একই সাথে মানে শিক্ষকতা করতেন। একজন ঢাকা কলেজে, একজন হলো জগন্নাথে। আবার দুইজন সম্ভবত, আমি ভুলে যাই, সম্ভবত এক সময় আবার দুইজন একত্রিত হয়েছিলেন জগন্নাথে। তারপরে দুইজন মিলে, একজন চাকরি ছেড়ে দিলেন, আরেকজন, দুইজনেই মিলে কিন্তু বাংলা এই বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করেছিলেন। আমাকে এই ঘটনাটা আব্দুল মান্নান সৈয়দ মানে আমাকে একাকি অনেক ঘটনাটা বলেছেন, যে কি কারণে উনি সরে আসলেন। এই বিষয়ে তিনি লিখতে চান নাই, কারণ আব্দুল্লাহ আবু সাইদ ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, মানে ওনারা কলিগ ছিলেন, একসাথে ওনারা অনেক কাজ করেছেন। কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপারে শুধু না, এটা হলো আদর্শিক একটা ব্যাপার ছিল, ভিতরে একটা বড় ধরনের আদর্শিক ব্যাপার ছিল, যে কারণে আব্দুল্লাহ আবু সাইদের সাথে উনি শেষ পর্যন্ত থাকতে পারেননি।